আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আহিয়ানের পরী লেখনীতে ফারজানা মনি পর্ব ৪৭ স্পেশাল পর্ব। আহিয়া রুমে এসে ধারাম করে দরজা বন্ধ করে দিল। ও দরজা বন্ধের শব্দে কেঁপে উঠেছে পুরো চৌধুরী বাড়ি। নিচতলার সকলেই তাকালো তৃতীয় তলার দিকে। আর এদিকে আহিয়া রুমে প্রবেশ করে দরজাটা বন্ধ করেই খিলখিলিয়ে হেসে উঠল। ওর হাসির ঝংকার প্রতিধ্বনিত হচ্ছে পুরো রুমে। ত্রিধা, ঊষা ও আদিবার এতক্ষণ চিন্তায় মরি অবস্থা ছিল। তবে হঠাৎ করে আপুর হাসি দেখে তাদের প্রত্যেকের চোখে প্রশ্নবোধক দৃষ্টি। আহিয়া ওদের দৃষ্টি বুঝতে পেরে কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইল। তারপর আচমকা মাথা থেকে শাড়ির আঁচলটা ফেলে সেটা কোমরে গুজে নাচতে নাচতে ওদের সামনে গিয়ে গাইল, मुझको को थोड़ा राउंड घुमा के, अन्ना के जैसा चश्मा लगा के, कोकोनट में लच्छी मिला के, आ जाओ सारा मोट बना के, অল দ্য রজনী ফ্যান্স, তাহলে এবার ডোন্ট মিস দ্য চান্স, তাহলে এবার লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স। আহিয়ার লুঙ্গি ডান্স শুরু হতেই ত্রিধা, ঊষা আর আদিবা প্রথমে কয়েক সেকেন্ড হাঁ করে তাকিয়ে রইল। তারপর ওরাও যোগ দিল বোনের সাথে নাচের তালে। আদিবা আহিয়ার ফোন থেকে সত্যি সত্যি লুঙ্গি ডান্স গানটা ছেড়ে দিল। তারপর চার বোনের সে কি নাচ! আব্রাহামটা তাড়াতাড়ি ঘুমিয়ে না পড়লে হয়তো সেও যোগ হতো এই নাচে। গান শেষ হতেই সবগুলো হাসতে হাসতে ধারাম করে বিছানায় শুয়ে পড়ল। আপু, তুমি পাগল হয়ে গেছো নাকি? উষা চোখ বড় বড় করে বলল। আহিয়া হাসতে হাসতে বলল, আল্লাহ আলহামদুলিল্লাহ, আমি বেঁচে গেছি। এই বিয়ে থেকে আমি মুক্তি পেয়েছি। সীতা খুশি হয়ে জিজ্ঞেস করলো, বাহ, পুরো জাক্কাস একটা নিউজ। এবার তুমি খুশি তো? খুশি মানে? আমার তো আনন্দে ছাদ থেকে লাফ দিয়ে আকাশে চলে যেতে মন চাইছে। এহসান ভাইয়া আজ আমার জীবনের সবচেয়ে বড় উপকারটা করেছে। আদিবা মুখ চেপে হাসতে হাসতে বলল, আপু, তোমার থমথমে মুখ নিয়ে ভেতরে আসা দেখে তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ওটা অভিনয় ছিল রে বনু, খাঁটি অভিনয়। উষা এবার আর নিজেকে সামলাতে পারল না। মানে, তুমি শুধু শুধু কান্নার ভান ধরেছিলে? অবশ্যই। এত লোকের সামনে যদি দাঁত বের করে হাসতাম, তাহলে সবাই আমাকে জোতা নিয়ে ধাওয়া করত। আহিয়ার কথা শুনে তিনজন একসাথে হো হো করে হেসে উঠল। তানভীর আঙ্কেল, প্লিজ আপনারা একটু বোঝার চেষ্টা করুন। আমি ত্রিধাকে বিয়ে করতে চাই। এহসানের কথায় উপস্থিত সকলেই রাগান্বিত। তবুও তানভীর গম্ভীর কণ্ঠে উত্তর দিল, এটা সম্ভব নয় এহসান। কেন সম্ভব নয়? যেখানে আহিয়াকে বিয়ে দিতে চেয়েছেন, সেখানে ত্রিধাকে দিলে সমস্যা কি? একটু আগে তুমি যে কথাটা বললে সেটাই সমস্যা। যেখানে আমার বাড়ির বড় মেয়ের বিয়ে ভেঙেছে সেই ছেলের কাছে আমার মেয়েকে আমি কিছুতেই বিয়ে দেব না। তাছাড়া ত্রিধাকে আমি ডক্টর বানাতে চাই। এ সময় বিয়ে নামক কোনো বেড়াজালে মেয়েকে আমি বাঁধতে পারবো না। সমস্যা নেই আঙ্কেল, প্রয়োজনে ওর লেখাপড়া শেষ হলেই আমরা বিয়ে করব। তবুও সম্ভব না। আমাদের বাড়ির কোনো মেয়ের চৌধুরী বাড়িতে বিয়ে হবে না। এহসান ত্রিধাকে পাওয়ার জন্য নিজেকে আজকে সর্বোচ্চ নিচে নামাতেও প্রস্তুত। তাই তো একজনের পর একজনকে রিকোয়েস্ট করছে তানভীর আঙ্কেলকে বোঝাতে। সে কিছুক্ষণ আগে আবির আঙ্কেলের হাতে ধরে আবদার পর্যন্ত করেছে ত্রিধাকে বিয়ে করার জন্য। কিন্তু আবিরের একটাই কথা, তানভীর যদি রাজি থাকে তাহলে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আসল সমস্যাই তো এখানে। তানভীর আঙ্কেল কিছুতেই রাজি হচ্ছে না ত্রিধাকে বিয়ে দিতে। এহসান শেষ পর্যন্ত আহিয়ান ও তন্ময়কে পর্যন্ত রিকোয়েস্ট করেছে বাবা চাচাদের বোঝাতে। আহিয়ান থমথমে মুখে দাঁড়িয়ে থাকলেও তন্ময় স্পষ্ট জানিয়ে দিয়েছে এ বিষয়ে তারা কিছুই করতে পারবে না। বড়দের কথাই শেষ কথা। এহসানের আব্বু ছেলেকে টেনে নিজের পাশে এনে দাঁড় করিয়ে ধমকে বলল, পাগল হয়ে গেছো তুমি? তোমার মতো একজনের কাছে আমি এমন কিছু ভুলেও আশা করিনি। তোমার শুরুতেই উচিত ছিল নাম ভেঙে বলা। ভুল বোঝাবুঝি হোক আর যেভাবেই হোক, আহিয়ার সাথে বিয়ের প্রস্তাবটা আমরাই দিয়েছিলাম। এখন সেই বিয়েটা ভেঙে মেয়েটার মনটাও ভেঙে দিয়েছি। এতে আহিয়ার সাথে সাথে খানবাড়ির সকলেরই অপমান হয়েছে। ওরা কিছুতেই বাড়ির বড় মেয়ের বিয়ে ভেঙে যাওয়া ছেলের সাথে ছোট মেয়েকে বিয়ে দেবে না। আর শুধু ওরা কেন, ওদের জায়গায় আমি থাকলেও দিতাম না। এহসান নিজেকে কিছুতেই শান্ত করতে পারছে না। তার মাথায় শুধু একটা কথাই ঘুরছে, তিতাকে তার চাই। ছেলেটা ছটফট করে সিঁড়ির কোণে থাকা বড় ফুলদানিতে লাথি মারল। মুহূর্তেই মাটির ফুলদানিটা ভেঙে ছড়িয়ে পড়ল মেঝেতে। বিকট আওয়াজে উপস্থিত সকলেই কেঁপে উঠেছে।
তবে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে সে হনহন করে চলে গেল নিজের রুমের দিকে। ঘড়ির কাঁটায় রাত ১২টা পেরিয়ে গেছে অনেক আগেই। মেঘ, বন্যা, রায় ও মিম গেছে আহিয়ার রুমে। মেয়েটা নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছে সকলের সামনে এমন অপমান হওয়াতে। এই মুহূর্তে ওকে সান্ত্বনা দেওয়া জরুরি। দরজায় কারো টোকার শব্দ পেতেই চার বোন হাসাহাসি থামিয়ে চুপ হয়ে গেল। সীতা সতর্ক কণ্ঠে জিজ্ঞেস করল, কে? তখনই শোনা গেল ওর আম্মুর কণ্ঠ, আমরা, দরজা খোল। সীতা লাফ দিয়ে বিছানা থেকে নামলো, তারপর গ্লাসে পানি নিয়ে আহিয়ার দিকে এগিয়ে গিয়ে বলল, আপু, বড় বড় করে তাকাও, চোখের ভেতর পানির ফোঁটা দেই। আহিয়া চমকে জিজ্ঞেস করল, কেন? চোখে পানি দেব কেন? আরে, বোঝো না, এই মা জাতিকে একটু শিক্ষা দেওয়া দরকার। এখন তুমি যদি বলতে বিয়ে করবে না, তাহলে তো বাড়িতে তুলকালাম করে ফেলতো। যেহেতু এখন ওনাদের দোষ, তাই একটু মজা নেওয়াই যায়। আদিবা ও উষার বেশ পছন্দ হলো বুদ্ধিটা। তাই তো আহিয়াকে বলল, ফিদা আপু ঠিকই বলেছে, চোখে পানি দিয়ে কান্নার ভান করবে, যেন ওনারা নিজেদেরকে আরো অপরাধী মনে করেন। যেই কথা সেই কাজ। আদিবা দরজা খুলে দিতেই তিন জা এবং ননদ মিলে রুমে প্রবেশ করে দেখলো আহিয়া কান্না করছে। তার পাশেই গোল হয়ে থমথমে মুখে বসে আছে বাকি তিনজন। মেঘ তড়িঘড়ি করে মেয়ের দিকে এগিয়ে গেল। আম্মু, তুই কান্না কেন করছিস? আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। যার সাথে যার ভাগ্যে আছে তার সাথেই তার বিয়ে হবে। এতে আমাদের হাতে কিছুই নেই। আহিয়া আম্মুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্নার ভান করে বলল, আমি বিয়ের জন্য কান্না করছি না আম্মু, কিন্তু সকলের সামনে এভাবে বউ সেজে গিয়ে অপমান হয়ে ফিরে আসতে হয়েছে। সেটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। থাক না মা, ভুল বোঝাবুঝি হয়ে গেছে। তুই এসব নিয়ে আর কান্না করিস না। মেঘের সাথে সাথে মিম, বন্যা ও রাই আহিয়াকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু মেয়েটা এখনো ফুপিয়ে যাচ্ছে। তবে আহিয়া মায়ের বুকে মাথা রেখেই হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে বলল, আমি অন্য কাউকে এখন আর বিয়ে করব না আম্মু। লেখাপড়া শেষ না হওয়া পর্যন্ত কেউ আমার বিয়ের নামও নেবে না। আমি কিন্তু তখন তোমাদের কথা মানব না। যেদিকে দু চোখ যায় চলে যাব। আজকের অপমান আমার সারা জীবন মনে থাকবে। মেঘ মেয়ের চুলে চুমু খেয়ে বুকে জড়িয়ে ধরে বলল, ঠিক আছে, আমি তোর আব্বুকে বলবো লেখাপড়া শেষ হওয়ার আগে যেন কেউ বিয়ের নাম মুখে না নেয়। আহিয়া মায়ের বুকে মুখ গুজে বিজয়ী হাসল, তবে সেটা সকলের অগোচরে। এদিকে আহিয়ান নিজের আব্বুর উদ্দেশ্যে বলল, আব্বু, সবাইকে গিয়ে বলো তৈরি হতে। আমরা আজ রাতেই ঢাকায় ব্যাক করব। শামসুদ্দিন চৌধুরী আটকে উঠলেন। নাতি যে রাগ করে নানির বাড়ি ছাড়তে চাইছে সেটা ওনার অভিজ্ঞ মস্তিষ্ক বুঝতে দেরি করল না। আবির কিছু বলার আগেই উনি আহিয়ানের এক হাত জড়িয়ে ধরে কেঁদে দিয়ে বললেন, নানু ভাই, সব দোষ আমার। তুমি আমায় ক্ষমা করে দাও নানু ভাই। তাও রাগ করে নানির বাড়ি ছাড়ার চিন্তা করো না। এই বয়সে আমি এসব সইতে পারবো না। আহিয়ান এতক্ষণে রাগ জেদ সামলে নানুর চোখের পানি মুছে দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, এতে তোমার কোনো দোষ নেই নানু। সবটাই যে ভুল বোঝাবুঝি সেটা আমার অজানা নয়। তোমাদের কারো উপর আমাদের কোনো রাগ নেই। তবে আজকের ঘটনার পর আহিয়াকে নিয়ে আমাদের এখানে থাকা সম্ভব নয়। আহিয়ানের মামারা আবির, তানভীর, রাই ও আরিফের কাছে পুরো ঘটনার জন্য ক্ষমা চাইল। ওনারা সবকিছুই স্বাভাবিকভাবে হ্যান্ডেল করার চেষ্টা করছে। আবির বারবার বলছে তাদের মধ্যে কোনো রাগ নেই। অনেকদিন বেড়ানো হয়েছে, তাই তাদের চলে যাওয়াই উত্তম। কিন্তু আহিয়ানের মামারা জানে বোন জামাই মনের ভেতর রাগ পুষে রেখে এই কথা বলছে। তাই তো তারা নানানভাবে রিকোয়েস্ট করছে। শামসুদ্দিন চৌধুরী নিজেও মেয়ে জামাইয়ের হাতে ধরে থেকে যেতে বললেন। এবার আর আবির নিষেধ করতে পারল না। তাই এক প্রকার বাধ্য হয়ে জানালো তারা রাতটুকু এখানে থেকে আগামীকালকে সকালে চলে যাবে। শেষ রাত। ব্যালকনি দিয়ে ঠান্ডা বাতাস আসছে। মনে হচ্ছে কিছুক্ষণ পরেই বৃষ্টি নামবে। আহিয়ার কিছুতেই ঘুম আসছে না। এক ঝামেলা তো শেষ করলো, কিন্তু এখন রিহানকে কি করবে? গতকাল থেকে লোকটার চাহনি দেখলে আহিয়ার বুকের ভেতরটা কেঁপে ওঠে। মুখ খারাপ দেখলে মনে হয় তাকে চিবিয়ে খাবে। আহিয়া ফোনে বেশ কয়েকবার রিহানের আইডি চেক করলো। লোকটা অফলাইনে আছে। ভেতরের ছটফটানিতে মেয়েটা শোয়া থেকে উঠে বসলো। ইচ্ছে করছে একবার হলেও রিহান ভাইয়াকে সামনাসামনি দেখতে। যদিও উনি পাশের রুমেই আছেন, কিন্তু সমস্যা হলো সাথে তন্ময় ভাইয়া ও আহিয়ান ভাইয়া রয়েছে। চুপি চুপি দেখতে গিয়ে ধরা পড়লে খবর আছে। আহিয়া রুমের এ মাথা থেকে ও মাথা কিছুক্ষণ পায়চারি করলো। অশান্ত মনটা কিছুতেই শান্ত হচ্ছে না। তাই এবার সাহস করে ভেবেই নিল চুপি চুপি খুব সাবধানে একবার দূর থেকে দেখেই আবার রুমে চলে আসবে।
ভাবনা অনুযায়ী মেয়েটা নিঃশব্দে এগিয়ে গেল পাশের রুমের দিকে। দরজাটা চাপানোই ছিল। আলতো করে খুলতেই মৃদু একটা শব্দ হলো। সঙ্গে সঙ্গে আহিয়া সেখান থেকে সরে আসলো। তারপর মিনিট খানেক কারো সাড়া শব্দ না পেয়ে আবার উকি দিল রুমের ভেতর। ডিম লাইটের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে বড় ভাইয়া ও ছোট ভাইয়া ঘুমিয়ে আছে, আর তাদের একপাশে বিছানা খালি। দেখেই বোঝা যাচ্ছে এখানে কেউ শুয়েছিল, যে বর্তমানে নেই। আহিয়া কিছুক্ষণ ঠোঁট কামড়ে ভাবলো লোকটা নিশ্চয়ই ওয়াশরুমে গেছে, তাই সে অপেক্ষা করলো। কিন্তু প্রায় আধ ঘন্টা অপেক্ষার পরেও কেউ বের হলো না। তাই এবার মনের বিরুদ্ধে গিয়ে পা টিপে টিপে রুমে প্রবেশ করলো। ওয়াশরুমের দরজায় হাত দিতেই বুঝলো ভেতরে কেউ নেই। দরজাটা বাইরে থেকে লক করা। আহিয়া বেশ চিন্তিত হয়ে পড়ল। পুরো রুমের কোথাও নেই মানুষটা। তাহলে কি মধ্যরাতে হোটেলে ফিরে গেল? ওর ভাবনার মাঝেই তন্ময় নড়ে উঠল। সেটা দেখে সে খুব সাবধানে রুম থেকে বেরিয়ে এলো। নিরাপদ দূরত্বে এসে দাঁড়ালো তো ঠিকই, কিন্তু এখন প্রশ্ন হলো রিহান ভাইয়া কোথায়?